8 নম্বর ডেলিভারিটা শেষ করতে করতে বিকেল 4টে বাজলো। আজ প্রচুর কাজের চাপ। দিব্যেন্দু আসেনি। সুপারভাইজার ও ডেলিভারিগুলো আমার ঘাড়ে চাপিয়েছে। সব শুদ্ধ 24খানা ডেলিভারি। গ্রীষ্মের তপ্ত বিকেলে বাইক ছুটছে। মনে হচ্ছে আগুনের হালকা স্তর ভেদ করে চলেছি। পরের ডেলিভারিটা একটা বড় অ্যাপার্টমেন্টে। এদের আবার প্রচুর ঝামেলা। গেটে সিকিউরিটিকে ব্লক নম্বর, ফ্ল্যাট নম্বর বললে ওরা অ্যাপে ফ্ল্যাট মালিককে জানাবে, অ্যালাউ করলে তারপরে এন্ট্রি। এই ডেলিভারিটা আবার কোন ফ্লোরে কে জানে। অনেকটা টাইম নষ্ট। স্কুলে বাসুদেব স্যার বলতেন, টাইম ইজ মানি, বড় হলে বুঝবি। মেইন গেটের বাঁদিকে একটা নতুন দোকান হয়েছে, আইসক্রিমের দোকান। মিতুলের মুখটা মনে পড়ল। পরশু থেকে আইসক্রিম খাওয়ার বায়না করছে। আজ বাড়িতে ঢোকার আগে মনে করে নিয়ে যেতে হবে। মিতুল আমার মেয়ে, বয়স 6। মেইন গেটে ঢুকে ব্লক আর ফ্ল্যাট নম্বর বললাম। 2 মিনিট পরে ওরা বলল, ঠিক আছে যান। ব্লকের নাম ম্যাপল। লিফটে উঠে 17 বোতাম টিপে ব্যাগ থেকে প্যাকেট বের করে নামটা দেখেই একটু অবাক লাগলো। ইন্দ্রজিৎ সান্যাল। স্কুলের ইন্দ্র নাকি? ও তো সান্যালই ছিল। তারপর নিজের মনেই বললাম, ধুস, তা আবার হয় নাকি? এই কলকাতা শহরে যে কত ইন্দ্রজিৎ সান্যাল আছে কে জানে। ডোরবেলে চাপ দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমাকে বিস্মিত করে মধ্য 30-এ যে ভদ্রলোকটি বেরিয়ে এলেন, সে যে আমার স্কুলের বন্ধু ইন্দ্রজিৎ, সেটা বুঝতে আমার সময় লাগলো মাত্র 5 সেকেন্ড। থুতনির কাছে ছোট কালো তিলটা দেখেই ওকে আমি চিনেছি। চেহারাটাও প্রায় একই আছে। কানে ইয়ারফোন, মনে হয় কারোর সাথে ফোনে কথা বলছে। স্যার, আপনি কি ইন্দ্রজিৎ, মানে মানে যে আদর্শ বিদ্যা মন্দিরে পড়তো? বন্ধুকে দেখে আবেগের বশে বলে ফেললাম আমি। হ্যাঁ, সংক্ষিপ্ত উত্তর এলো। আরে চিনতে পারলি না? আমি অর্জুন, সেই যে রে একসাথে স্কুলের। আমাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, চিনতে পেরেছি, কিন্তু কিছু মনে করিস না, একটা ইম্পর্টেন্ট অফিস মিটিং চলছে, আজ কথা বলার একদম সময় নেই। পার্সেলের বারকোড স্ক্যান করে প্যাকেটটা দিয়ে ফিরে আসছি। এমন সময় দেখি ইন্দ্র ফোনে কথা বলতে বলতে আমার দিকে একটা চিরকুট আর একটা পেন এগিয়ে দিয়েছে। ইশারায় ফোন নম্বরটা লিখে দিতে বলল। লিখে দিলাম। একটু ভারাক্রান্ত মন নিয়ে বেরিয়ে এলাম। এই বিলাসবহুল আবাসনে আমার মতো গরিব মানুষ বড্ডই বেমানান। ইন্দ্র যে আমাকে পাত্তা দেবে না সেটাই স্বাভাবিক। স্কুলের কথা বড্ড মনে পড়ছিল। একসাথে ফুটবল খেলা, টিফিন ভাগ করে খাওয়া, আরো কত কি। ফুটবলে ইন্দ্র ছিল দুর্দান্ত স্ট্রাইকার। গোল করে কতবার যে আমাদের টিমকে জিতিয়েছে তার হিসেব নেই। বাইক নিয়ে পরের গন্তব্যের দিকে এগোচ্ছি। পৌঁছতে আরো মিনিট 15 লাগবে। আকাশের একটা কোণায় মেঘ জমেছে। কালবৈশাখী ঝড় আসবে নাকি? মনের কোণায় স্মৃতির মেঘের আনাগোনা চলছে। মনে আছে বাংলা ক্লাসে তুষারবাবু একবার সবাইকে জিজ্ঞেস করেছিলেন, বড় হয়ে কে কি হতে চাও তোমরা? আমি বলেছিলাম, আমি ফুটবলার হতে চাই। তাই নাকি? তা ভালো। কোন পজিশনে খেলিস? ভালো গোল করতে পারিস নিশ্চয়ই? স্যার জিজ্ঞেস করেছিলেন। গোল করি না স্যার, গোল বাঁচাই। আমি গোলকিপার। এসব ভাবলে এখন হাসি পায়। ছোট ছিলাম, এখন বুঝি জীবনের ম্যাচে গোলকিপারদের কোনো দাম নেই। যারা যত্ন করে, আগলে রাখে, তাদের এই পৃথিবী দাম দেয় না। যত উল্লাস তাদের নিয়ে, যারা নির্মম ভাবে অন্যকে ডিঙিয়ে বিপক্ষের জালে বল জড়িয়ে দিতে পারে। সেদিন ইন্দ্র বলেছিল, বাবা বলেছেন ভালো মানুষ হতে, আমি সেটাই হতে চাই।
ভালো মানুষ বলতে কি বোঝায় রে? স্যার মৃদু হেসে জিজ্ঞেস করেছিলেন। তা ঠিক জানি না স্যার, বাবা বলেছেন বড় হলে নিজেই ভালো খারাপ বুঝতে পারবো। ইন্দ্রর এই কথাটা আমার মনে ছিল, আজ ওকে দেখে আবারও মনে পড়ল। সময়ের সাথে সাথে মানুষও বোধহয় পাল্টে যায়। ইন্দ্রজিৎ সান্যাল আজ সত্যিই একজন সফল স্ট্রাইকার, আর আমি মূল্যহীন বোকা গোলকিপারই রয়ে গেছি। কাজ শেষ করে যখন বাড়ি ঢুকলাম তখন রাত 10টা। হাতে মিতুলের জন্য আইসক্রিমের কাপ। খেয়ে নে মা, না হলে গলে যাবে, আগে খেয়ে নে, তারপর তোকে গল্প বলবো। মেয়ের হাতে আইসক্রিম ধরিয়ে বেডরুমে গিয়ে দেখলাম শিপ্রা মোবাইল ঘাঁটছে। আমার দিকে তাকালেও না। আমার বিবাহোত্তর জীবনটা যে ভালো চলছে না এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মাঝে মাঝে মনে হয় তার জন্য বোধহয় আমিই দায়ী। শিপ্রাকে সব সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারিনি। আমার বিরাট কিছু রোজগার নয়, তার উপর প্যাথোলজি ল্যাবের চাকরিটা চলে যাওয়াতে আরো গাড্ডায় পড়েছি। কম্পিউটারের কাজ অল্প বিস্তর জানতাম। বিলিং, পেমেন্ট, পেশেন্ট ম্যানেজের কাজগুলো আমি আর কাবেরীদি মিলে করতাম। তা সে ল্যাবটাকে একটা বড় ব্র্যান্ড কিনে নিল। সব ওদের লোক থাকবে। হাতে সামান্য কিছু ধরিয়ে আমাদের অনেককে বিদায় করলো। বসে না থেকে এই লাইনে ঢুকলাম। কোভিডের পর অনলাইনে অর্ডার অনেক বেশি, তবে এখানে মাইনে কম। শিপ্রার শাড়ি, গয়না, কসমেটিক্সের আবদারের সাথে তাল মেলাতে পারি না। চেষ্টা করি, কিন্তু সব সময় সবটুকু হয় না। শিপ্রা আজকাল গভীর রাতে মোবাইলে কি সব খুঁটখুট করে। ঠোঁটের কোণে নির্লজ্জ হাসি। কারোর সাথে চ্যাট করে। নতুন বন্ধু বান্ধবী হয়েছে নাকি? তা চ্যাট করতেই পারে, কিন্তু এত রাতে? একদিন জিজ্ঞেস করেছিলাম। ও ঝাঁঝে উঠে বলেছিল, তোমার জানার কি অধিকার আছে? কি দিয়েছ আমাকে বিয়ে করে? এক কামরার এই ভাঙাচোরা বাড়ি, স্যাঁতস্যাঁতে রান্নাঘর, আমার শখ আহ্লাদ কোনটা রেখেছ তুমি? সবার কত বড় ফ্ল্যাট, আর আমি এখানে পড়ে আছি। বউ রাখতে মুরদ লাগে, বুঝলে? শিপ্রাকে দেখছিলাম অবাক হয়ে। বড় অচেনা লাগছিল। গতবার পয়লা বৈশাখে শিপ্রার জন্য শাড়ি আর মিতুলের ফ্রক কিনে ঢোকার সময় শুনতে পেয়েছিলাম মা মেয়েকে বলছে, তুই কেন হলি রে? বল বল, কেন হলি? না হলে আমি। জীবনটা আমার শেষ করে দিল বাবার মেয়ে মিলে। আমি কোনো কালই ঝগড়া বিবাদের পক্ষপাতী নই। জোর করে ভালোবাসা পাওয়া যায় না। কর্তব্য করে যাই। রাতে বিছানায় মিতুলকে বুকে আগলে শুয়ে থাকি। আমি বৃক্ষ হতে চেয়েছিলাম। নিবিড় ভালোবাসায় বেঁধে রাখতে চেয়েছিলাম সম্পর্কের শাখা প্রশাখাগুলো। কিন্তু মনে হয় আমি পারিনি, কিছুই পারিনি। আজকাল মিতুলও ওর মাকে ভয় পায়। আমি বুঝতে পারি। কেমন যেন কুঁকড়ে থাকে মেয়েটা। ওকে আমি রোজ রাতে গল্প বলে ঘুম পাড়াই। আমার প্রতিদিনের জীবন যুদ্ধের গল্প। বাস্তবের ক্যানভাসে কল্পনার রং তুলি চালিয়ে একটা ছবি বানাই। মেয়ে শুনতে শুনতে আমাকে আঁকড়ে ঘুমিয়ে পড়ে। পরদিন শনিবার, কাজে বেরোবো। এমন সময় একটা ফোন, অচেনা নম্বর। ধরলাম ফোনটা। ইন্দ্র বলছি, আজ তো ডিউটি কতক্ষণ রে? আমি তো ইন্দ্র ফোন করেছে। আর চাপ একটু কমই মনে হচ্ছে, একটু কমই হবে, তাই তো আশা করছি। 4টে 4:30 ম্যাক্সিমাম। তাহলে এক কাজ কর, 5টায় আমার বাড়িতে চলে আয়। আশা করি চিন্তা অসুবিধে হবে না, ঠিক আছে? আজ আর ঢুকতে কোনো অসুবিধে হলো না। ইন্দ্র বোধহয় আগেই বলে রেখেছিল। ওদের ফ্ল্যাটে ঢুকতেই ইন্দ্র জড়িয়ে ধরল আমায়। কি দারুণ সাজানো ফ্ল্যাটটা। চারদিকে দামি জিনিসপত্র, আসবাব, আভিজাত্য যেন ছড়িয়ে পড়ছে। এসি চলছে।
এদিকে দিনভর রোদে ঘুরে বাইক চালিয়ে আমার একেবারে যাচ্ছে তাই অবস্থা। তাহলে প্রায় 20 বছর পর, তাই তো? কেমন আছিস বল? ইন্দ্র জিজ্ঞেস করল। চলছে মোটামুটি। তোর খবর তো দেখতেই পাচ্ছি। খুব বড় চাকরি করছিস, তাই না রে? নাকি ব্যবসা? আমি বললাম, চাকরি করি রে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পেট চলে যাচ্ছে আর কি। তোর কি খবর? বিয়ে করেছিস? দুই বন্ধুতে গল্প আর ফুরায় না। ইন্দ্রর বউয়ের সাথে আলাপ করিয়ে দিল। নাম আঁখি। উনাকে আমি ম্যাম ম্যাম বলতে বলতেই ইন্দ্র আমাকে বলল, হ্যাঁ রে, বাঙালিরা কি বৌদি বলতে ভুলে গেল নাকি? সেই ইন্টার স্কুল ফাইনালে টাউন স্কুলের সাথে ম্যাচটা তোর মনে আছে? আমি জিজ্ঞেস করলাম। আঁখি বৌদি ইতিমধ্যে চা, মিষ্টি, ফিশ ফ্রাই সবকিছু এনে হাজির করেছে। সে আর থাকবে না, ট্রাই বেকারে তোর অতগুলো সেফ আর আমরা চ্যাম্পিয়ন। উফ, সে সব কিছু দিন ছিল বল। বুঝলে আঁখি, অর্জুন ছিল দুর্দান্ত গোলকিপার। আমরা ওকে ভাস্কর গাঙ্গুলি বলে ডাকতাম। বিকেল গড়িয়ে স্নিগ্ধ সন্ধ্যা নেমেছে কনক্রিটের শহরের বুকে। যখন ইন্দ্রর বাড়ি থেকে বেরোলাম তখন চোখের কোণটা চিকচিক করছে। দুই বন্ধুর মাঝখানের বৈভব, টাকা পয়সা আর সামাজিক মর্যাদার ঠুনকো দেওয়াল কখন ভেঙে চুরমার হয়ে গেছে বুঝতেও পারিনি। ইন্দ্র কথা রেখেছে, ভালো মানুষ সে হতে পেরেছে। কম বয়সে টুকটাক লেখালেখি শখ ছিল আমার। বাড়ি ফেরার পথে ভাবছিলাম, আজ থেকে আবার যদি লেখা শুরু করি কেমন হয়। এই ঘটনাটা দিয়েই বরং শুরু হোক। শিপ্রা যতই অবহেলা করুক, মিতুলকে আমি আগলে রাখবো। ঠিক যেমন করে ফুটবল মাঠে বুক চিতিয়ে দাঁড়াতাম 3 কাঠির নিচে, ঠিক তেমন করে মেয়ে আমার ঠিক বড় হবে। দিনের শেষে জীবন যুদ্ধে হেরে যাওয়া এক বাবা বাড়ি ফেরে। আজকে ওই বিরাট ঝোলার মধ্যে ভরা আছে তার মেয়ের জন্য একটা গল্প, ভালো মানুষ হওয়ার গল্প। জীবন যুদ্ধে হেরে গেলেও মেয়েকে বড় করার লড়াইতে এই বাবা কিছুতেই হারবে না।